হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচার হচ্ছে আমাদের ফাংশন অধ্যায়ের ভার্সিটি অংশগুলো নিয়ে, ভার্সিটি ম্যাথের পার্টটা নিয়ে। তো আশা করি প্রত্যেকেই হচ্ছে এর মধ্যে লাইভে যারা যারা চলে আসছো, ওকে, তারা একটু প্রোফাইলের টাইম লাইনে লাইভ ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখো, ঠিক আছে? একটু লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, আমরা অনেকেই মিলে একসাথে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? অনেকে মিলে একসাথে শিখবো। সো তার জন্য হচ্ছে লাইভ ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখো, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা 1-2 মিনিটের মধ্যে আমরা কি করব বলো? 1-2 মিনিটের মধ্যে আমি ক্লাসটা স্টার্ট করতেছি। তো সেক্ষেত্রে আচ্ছা, দেখি কে কি আসছে এবং কে কেমন আছো, কোথা থেকে লাইভ ক্লাসটা দেখতেছো, সেটা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও, ওকে? আমি কমেন্টটা চেক করি, তারপর হচ্ছে আমরা আজকের লাইভ ক্লাসেটা স্টার্ট করব, ঠিক আছে? আজকের লাইভ ক্লাসটা তারপর আমরা স্টার্ট করব, অ্যান্ড দ্রুতই স্টার্ট করব। তো তার জন্য হচ্ছে আগে একটু আমাদের সাথে ক্লাসটা শেয়ার করে রাখো, ওকে? দ্রুত একটু কমপ্লিটলি শেয়ার দিয়ে রাখো যারা যারা লাইভে চলে আসছো, অ্যান্ড আশা করি প্রত্যেকেই ভালো আছো, ওকে? অ্যান্ড আজকের লেকচারে যারা ফাংশন অধ্যায়টা আগে করছো, ফাংশন অধ্যায়ের ক্লাসটা, আশা করি আজকের ক্লাসে তুমি অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবে, এই বিশ্বাসটা বা এই ভরসাটা রাখতেছি। তো সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি দুইটাই কারেক্ট আছে কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু আমাকে কমেন্টে জানাও, ওকে? আমি কমেন্ট একটু দেখি, আর তারপর আমি ক্লাসটা স্টার্ট করি, ওকে? একটু কমেন্টে আমাকে জানাও যে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি দুইটাই কারেক্ট আছে কিনা, ঠিক আছে? সেটা একটু কমেন্টে জানাও। যারা যারা চলে আসছো তারা হচ্ছে ফার্স্টলি শেয়ার দিয়ে রাখো, সেকেন্ডলি হচ্ছে কি যে আমাদের কি বলে এটাকে, কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটা দেখতেছো সেটা একটু আমাকে কমেন্টে জানাও। আমি দু একটা কমেন্ট একটু দেখি, দেখার পরে হচ্ছে আজকের ক্লাসটা স্টার্ট করতেছি, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা অনেকগুলো জিনিস শিখবো। ফার্স্ট একটা টপিকের নাম এখানে লেখা আছে, ফাংশনের প্রকৃতি নির্ণয়। এই টপিকটা লেখা আছে, এই টপিকটা খুব সুন্দর একটা টপিক, ওকে? এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের কিসের জন্যে, ভর্তি পরীক্ষার জন্যে বা এমসিকিউর জন্যে। তো সেই জন্য এই টপিকটা দিয়ে স্টার্ট করা। এরপর হচ্ছে আমরা আরও কয়েকটা টপিক আলোচনা করব, অ্যান্ড তারপর হচ্ছে বেসিক কিছু কথাবার্তা বলার পর আমরা প্রশ্ন ব্যাংক সমাধান পার্টে চলে যাব, ঠিক আছে? প্রশ্ন ব্যাংক সমাধান মানে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোয়েশ্চেন্সগুলো আসছে সেগুলোর টাইপ ধরে ধরে আমরা সাল ধরে ধরে কি করব, কোয়েশ্চেন্সগুলো সমাধান করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যাক, অনেকে এর মধ্যে চলে আসছো। আগে হচ্ছে কি করব, ফ্রেন্ডদের মধ্যে একটু লাইভ ক্লাসটা শেয়ার কমপ্লিট করে ফেলো। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কি করতে হবে বলো? সেকেন্ডলি হচ্ছে তুমি কোন জায়গা থেকে লাইভ ক্লাসটা দেখতেছো, ওকে? সেটা একটু কমেন্টে জানাও, আমি একটু দু একটা কমেন্ট দেখি। আর যারা যারা এর মধ্যে লাইভ ক্লাসে চলে আসছো প্রত্যেকেই আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগতম, ওকে? প্রত্যেককেই আজকের লাইভ ক্লাসে স্বাগতম। তো আমাদের এখানে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি এই দুটো পার্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কি না সেটা একটু আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? কমেন্টে একটু জানাও যে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি দুইটাই ঠিক আছে কি না। আচ্ছা, ওকে, তাহলে এবার আমি ক্লাসটা স্টার্ট করি। যাক, অনেকে চলে আসছে, ক্লাসটা স্টার্ট করি। ক্লাসটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে ফাংশনের প্রকৃতি নির্ণয়, ওকে? প্রকৃতি নির্ণয় পার্টে আমাদের অনেকগুলো টাইপের প্রকৃতি চাইতে পারে, সেটা এমসিকিউর অপশনের উপর ডিপেন্ড করতেছে। আমি আপাতত দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যুগ্ম আর একটা হচ্ছে অযুগ্ম, ওকে? তো এই ফাংশনটি যুগ্ম কিনা এবং অযুগ্ম কিনা এইটা বের করার প্রসেস বা হচ্ছে এটা বের করার যে ট্রিক্সটা আছে সেটাই শেয়ার করে অঙ্কটা সলভ করবেন। এটা সলভ করা অনেক সহজ, একেবারে বেশি ডিফিকাল্ট কিছু না। সো এটা নিয়ে বেশি টেনশনের কিছু নেই, বাট এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফাংশনটা যুগ্ম নাকি অযুগ্ম সেটার কন্ডিশনে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এফ অফ এক্স, এই যে ফাংশনটা আছে, এই এক্সের জায়গায় তুমি যদি মাইনাস এক্স ইউজ করো, ওকে? এক্সের জায়গায় তুমি যদি মাইনাস এক্স ইউজ করো, সেক্ষেত্রে যে ভ্যালুটা আসবে সেটা যদি এফ অফ এক্সের আগের ভ্যালুটার সমান হয় তাহলে ফাংশনটা হবে যুগ্ম,
ওকে, যুগ্ন মানে হচ্ছে জোড়। আর যদি সেটা আগের ভ্যালুর সমান না হয়, যদি এরকম আসে মাইনাসের ভ্যালু আসে, তাহলে সেটা হয়ে যাবে অযুগ্ন। অর্থাৎ প্রথমটা কন্ডিশনে পাওয়া যাবে সেটা যুগ্ন ফাংশন, প্রথমটাকে বলবো, আর দ্বিতীয়টাকে বলবো অযুগ্ন ফাংশন। তো এই হচ্ছে যুগ্ন এবং অযুগ্নের কন্ডিশনের কথা। যুগ্নের ক্ষেত্রে কি থাকবে, আমাদের সেম ফরম্যাটে প্লাসের ভ্যালু পাচ্ছি, অযুগ্নের ক্ষেত্রে মাইনাসের ভ্যালু পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটু লেটস চেক, এই অঙ্কটা একটু চেক করি যে হচ্ছে এইটা যুগ্ন হবে নাকি অযুগ্ন হবে, এই জিনিসটা এখন আমরা চেক করবো। এবং এখানে আমি আবার একটু বলি যে ভার্সিটি ম্যাথের যে ক্লাসগুলো আমরা এখানে করবো ইনশাল্লাহ, প্রত্যেকটা ক্লাসই কোন ফরম্যাটে হবে, যে আমরা যখন অ্যাডমিশনের কোচিংগুলোতে ক্লাস নিই, যে ফরম্যাটে ক্লাস নিই, যেভাবে ক্লাস নিই, যেভাবে তোমাদেরকে ক্লাসের মধ্যে জিনিসগুলো শেখানোর কথা ছিল, ওকে, যে আমাদের অফলাইন ক্লাসে কোচিংয়ের মধ্যে, ঠিক সেইভাবে এখন তো আমরা কোচিংয়ে যেতে পারতেছি না, এই জন্য আমরা তো অনেক ফ্রি, এই জন্যই এভাবে হচ্ছে ক্লাসগুলা কন্টিনিউ রাখার একটা উদ্যোগ ইনশাল্লাহ। আশা করি তোমাদের যে এইচএসসি 20 ব্যাচ মেনলি, যারা পড়াশোনার গতিতে অনেক মন্থর হয়ে গেছিলা, পড়াশোনার প্রতি স্পিড পাচ্ছিল না, তারা আশা করি নতুন একটা স্পিড ফিরে পাবা। ওকে, এই ভরসাটা আমি দিতে পারি যে যদি কন্টিনিউটি রাখো ইনশাল্লাহ তোমার কি হবে, পড়াশোনার স্পিডটা আগের মতো ব্যাক আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে ম্যাথসটা একটু সলভ করি। দেখো তো কি বললাম, এফ অফ এক্স ইকুয়াল টু এত, এই ফাংশনটি যুগ্ন নাকি অযুগ্ন এইটা তোমাকে বের করতে বলছে। তো এটা যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব, যে এখানে আগে এটাকে একটু মানে মডিফাই করে নিব, ক্যালকুলেশন করে নিব। তাহলে এই লাইনের পরের লাইন যেটা লিখতে পারি যে লন এ বাই বি, এটা সূত্র তো তুমি জানো, লন এ, তাই না, লন এ মাইনাস লন বি, তাই না, এ মাইনাস এক্স। ওকে, তো এটা লিখে নিলাম। তাহলে এবার এক্সের জায়গায় এবার আমি কি বসাবো, মাইনাস এক্স বসাবো। ঠিক আছে, এক্সের জায়গায় আমি মাইনাস এক্স বসাবো। তাইলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে লন অফ এ, এক্সের জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি, তাই না, এ মাইনাস এক্স মাইনাস লন অফ এ, এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে, তাহলে দেখো যে লন অফ, তাহলে উপরে আসে এ মাইনাস এক্স, নিচে আসে এ প্লাস এক্স, এটা আসে না? তার মানে কি, এখন বলো এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স এই দুটো কি সেম হয়েছে বলো, দেখে বলো একটু। উপরে হচ্ছে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, নিচে হচ্ছে এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, এটা কি সেম হয়েছে? সেম হয় না। তার মানে হচ্ছে এই কন্ডিশনে এটা কি হবে না বলো, যুগ্ন। এটা ছিল কিসের কন্ডিশন, এটা ছিল যুগ্নের কন্ডিশন, যে কি বলে, এটা ছিল অযুগ্নের কন্ডিশন, তাই না, অযুগ্নের কন্ডিশন। অযুগ্ন মানে হচ্ছে বেজোড়, আর এটা ছিল যুগ্নের কন্ডিশন। ঠিক আছে, যুগ্নের কন্ডিশনে কি হবে, জোড় হবে, অযুগ্নের কন্ডিশনে কি হবে, বেজোড় হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের কি বললাম, যে এই যে ফরম্যাটে আসছে এই এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স, বুঝতে পারছো? ওকে, আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, কথা শুনতে পাচ্ছ এখন? ওকে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এখন চলে আসছে আবার। ওকে, তো সেক্ষেত্রে এই জন্য বললাম, যেটা বলতেছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা দেখানোর রিজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে গতবার যে মান বন্টন করছে, এই মান বন্টনটা ছিল এরকম যে কিছু কোশ্চেনের মান ছিল 1, কিছু কোশ্চেনের মান ছিল 0.75 রিটার্ন কোশ্চেনের মান, বা কিছু কোশ্চেনের মান ছিল 0.50, আবার 1.25, 2.25, এরকম মানে বিচ্ছিরি টাইপের একটা মান বন্টন করছে। তো সেক্ষেত্রে অ্যাকুরেটলি বলা যাবে না, যদি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ফরম্যাটে কোয়েশ্চেন্স করে, তাহলে এটা বলা যাবে না যে হচ্ছে এই মানবন্টনই ফলো করবে। তার জন্য আমাকে কি করতে হবে, যে এরকম ছোটোখাটো কোশ্চেন্সগুলো রিটেন পরীক্ষার জন্য শিখে রাখতে হবে, তার জন্য এই কোশ্চেন্সটা করানো হয়েছে। আচ্ছা, তো তাইলে এবার দেখো আমরা এইটুকু পর্যন্ত করলাম। ওকে, তাহলে এই কোশ্চেন্সটা কমপ্লিট। ওকে, আচ্ছা, এখন দেখো, আচ্ছা, ভিডিও ব্লার আসার সম্ভব কথা না, যাই হোক, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখনই। ওকে, নেট কানেকশন একটু প্রবলেম ছিল, সেটা আবার সলভ হয়ে গেছে। ওকে, তো এবার তাহলে দেখো আমাদের এবার পয়েন্টে আসি, যে এটা তো আমাদের কোয়েশ্চেন কমপ্লিট, প্রথমটা কমপ্লিট। এবার সেকেন্ড কোয়েশ্চেন আসি, দেখো সেকেন্ড কোয়েশ্চেন আসি। ওকে, আশা করি ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে এখন। সেকেন্ড কোয়েশ্চেন আসি, ফার্স্ট কোয়েশ্চেনটা তো আমরা কমপ্লিট করে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 2-তে আসি। 2-তে কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ফাংশনটি যুগ্ন নাকি অযুগ্ন। তো এখন তুমি এটা ইজিলি বুঝতে পারতেছো, এটা কন্ডিশনে এফ অফ এক্স, এটা এমসিকিউর জন্য আসতে পারে, ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স দেওয়া আছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন অফ মাইনাস এক্স, সাইন মাইনাস এক্স সমান কি আসে, মাইনাস সাইন এক্স। সেম হয়েছে বলো, হয় না, তার মানে এটাও কি যুগ্ন নয়, এটা হচ্ছে অযুগ্ন।
আবার তুমি যদি কোয়েশ্চেন নাম্বার 3 করতে চাও, 3 নম্বর কোয়েশ্চেনে এক্স সাইন এক্স এটা যুগ্ন নাকি অযুগ্ন, তাহলে এইখানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্সের জায়গায় তুমি মাইনাস এক্স বসাবা ইন্টু সাইন অফ মাইনাস এক্স। তাহলে এখানে কি আসে দেখো, এই যে মাইনাস এক্স আসে, সাইন মাইনাস এক্স সমান আসে মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এক্স সাইন এক্স চলে আসছে। তো এই ক্ষেত্রে দেখো এই যে এফ অফ এক্সের ভ্যালু এক্স সাইন এক্স, এফ অফ মাইনাস এক্সের ভ্যালু এক্স সাইন এক্স, দুইটা সেম হয়ে গেছে না? অর্থাৎ এই যে আমাদের এই ফাংশন যেটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স সাইন এক্স, এটা হবে কি আমাদের, এটা হবে যুগ্ন ফাংশন, তাই না? আর আগেরটা কি ছিল, আগেরটা ছিল অযুগ্ন ফাংশন। তাহলে এইটুকু আমরা বেসিকটা কমপ্লিট করতে পারবো, আশা করি তুমি অঙ্কটা করতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা ওকে, তাহলে এইটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, আমি আরেকটা ছোটো কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এইটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আমি একটা কোয়েশ্চেন্স তোমাকে কি করতেছি, হোমওয়ার্ক দিচ্ছি। তো হোমওয়ার্কের কন্ডিশনে ধরো যে কোয়েশ্চেনটা হচ্ছে এটা, ওকে, এফ অফ এক্স ইকুয়াল টু ধরো 5x প্লাস 6 বাই 4x মাইনাস 7। আচ্ছা, এই ফাংশনটা যুগ্ন নাকি অযুগ্ন সেটা একটু চেক করবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। এই কোয়েশ্চেনের এই ফাংশনটা যুগ্ন নাকি অযুগ্ন সেটা একটু চেক করবা, চেক করে হচ্ছে আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম অংশ নিয়ে কথা। সেকেন্ড অংশ নিয়ে আমি একটু কথা বলি। সেকেন্ড অংশে আরেকটা জিনিস দেখাবো, গুরুত্বপূর্ণ জিনিস। তো কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে y ইকুয়াল টু লগ অফ x মাইনাস 5 আর উপরে হচ্ছে x মাইনাস 3। ওকে, এর ডোমেন কত, এর ডোমেন বের করতে বলছে। অ্যান্ড এই জায়গায় কিন্তু অনেক কিছু বোঝার জিনিস আছে, ঠিক আছে? অ্যান্ড এই লগের কোয়েশ্চেন্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে অনেক বেশি পরিমাণে আসে, বাট বোর্ড পরীক্ষা একটু কম আসে। বোর্ড পরীক্ষায় কম আসার কারণে কি করে, কলেজে হচ্ছে আমরা এই অঙ্কটা তোমরা একটু অঙ্কটা কম করে থাকো, কিন্তু ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগের প্যাটার্নের কোয়েশ্চেন অনেক পপুলার, অনেক পছন্দনীয় কোয়েশ্চেন স্যারদের। এই জন্য এই কোয়েশ্চেনটা তোমাকে সলভ করা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, লগের কন্ডিশনের এই কোয়েশ্চেনটা, আচ্ছা তো সেক্ষেত্রে লগের ইকুয়েশনটা আমরা একটু আলোচনা করি। লগের ইকুয়েশনসটা কেন সলভ করব এটা একটু আলোচনা করতেছি। ওকে, তো তার আগে বলি, আমাকে কমেন্টে একটু জানাইছো, আশা করি যে হচ্ছে ইকুয়েশন আগের ফর্মেটে কোনো সমস্যা আছে কি নাই এটা আশা করি জানাইছো। আমি হচ্ছে একটু কমেন্টটা দেখি, আর এই কোয়েশ্চেনটা পারবা কিনা সেটা একটু দেখো কমেন্টে, এই কোয়েশ্চেনটা পারবা কিনা। ওকে ওকে, তো এখন আশা করি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হওয়ার কথা, অ্যান্ড এরপর আর সমস্যা থাকার কথা না আজকের লাইভের এইটুকু নিয়ে। ওকে, তো এবার দেখো আমরা এই কোয়েশ্চেনে আসি। 5 নম্বর কোয়েশ্চেন, y ইকুয়াল টু লগ অফ এত, এর ডোমেন বের করতে বলছে। লগের যে পরিচয় এটা তোমাকে আগে ক্লিয়ার থাকতে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে এই লগের পরিচয় নিয়ে। লগের পরিচয় বেসিকটা কি ছিল, যে a টু দি পাওয়ার b ইকুয়াল টু এক্স হলে, ওকে, লগ a বেস x ইকুয়াল টু b। ওকে, এটা হচ্ছে লগের পরিচয়। অ্যান্ড এক্ষেত্রে এর যে শর্ত সেটা হচ্ছে a গ্রেটার দেন 0 এবং এর মান কি না 1 হইতে পারবে না। ওকে, a গ্রেটার দেন 0 এবং এর মান কি হইতে পারবে না, 1 হইতে পারবে না। তো এই হচ্ছে আমাদের প্রথম অংশ নিয়ে কথা। ওকে, এর মান 1 হইতে পারবে না। তো এই শর্তে আমাদের লগের ডেফিনেশন আসছে, লগের এস্টাবলিশমেন্ট আসছে। আর লগের একটা কাজ কি, যে লগের কাজ হচ্ছে রাশিগুলোকে কি করে ফেলা, রাশিগুলোকে ছোট করে ফেলা, তাই না? লগ কি করে, রাশিগুলোকে ছোট করে ফেলে। তো কোনো একটা রাশির উপর যদি লগ অ্যাপ্লাই করো তাহলে সেটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। যেরকম যে ধরো যে 1000 এটাকে 10 কিউব লেখা যায়, তো এই 1000 এর উপর তুমি যদি 10 বেস লগ অ্যাপ্লাই করো, ওকে, 1000 মানে কি 10 কিউব না, এটাকে তুমি যদি 10 বেস লগ অ্যাপ্লাই করো তাহলে এটাকে লিখতে পারবা 3 লগ এই যে 10 বেস 10 বেস 10 ভ্যালু হচ্ছে 1 সমান হয়ে যাচ্ছে 3, তাই না? তো তাহলে দেখো এই 1000কে তুমি 10 বেস লগ অ্যাপ্লাই করছো, ভ্যালু পেয়ে গেছো 3। সো এবার কথা হচ্ছে, এটাকে আমি খুব মজা করে বলি, যে কাউকে যদি তুমি কি করতে চাও, যে ম্যাথের ভাষায় একটা বকাঝকা করতে চাও বা ঝাড়ি দিতে চাও, তো তারে বলবা যে তোর উপর কিন্তু আমি লগ অ্যাপ্লাই করবো, শেষ, তুই ভ্যানিশ হয়ে যাবে। ইভেন এইরকমও ঘটে, তুমি যদি লগের ক্ষেত্রে দেখো যদি তুমি 0.02 দাও তাহলে এখানে মাইনাস 0.67 সামথিং আসে, মানে মাইনাসের ভ্যালু আসে। অর্থাৎ লগ অ্যাপ্লাই করলে কোনো একটা সংখ্যার উপর যদি তুমি এমনভাবে লগ অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কি ঘটতে পারে, যে জিরোর পরিবর্তে মাইনাসের দিকেও কনভার্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে লগের একটা স্পেশাল পাওয়ার, তাই না? লগের ভ্যালু কখনো জিরো হবে না, তবে এই কন্ডিশনে মাইনাসের দিকে চলে যেতে পারে বা চলে যায়, এরকম ভ্যালু আসে, লগের ভ্যালু মাইনাস হয়। সো এরকমভাবে ঝাড়িয়ে দিতে পারবা যে তুই যদি আমার সাথে কোনো ঝামেলা করস, তোর উপর এমনভাবে লগ অ্যাপ্লাই করবো, শূন্য তো দূরে থাক, তুই মাইনাসে চলে যাবি, তাই না? ভয় পেয়ে যাবে। আর কমার্স আর্টস স্টুডেন্টদেরকে যদি এই ঝাড়িটা দাও, এটা তো বুঝবেই না, মাথার উপর দিয়ে যাবে এরা বলবে যে আল্লাহ কি হবে আমার, তাই না? এরকম একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে লগের ডেফিনেশন, লগের পরিচয়। তো এবার আমরা উপরের পার্টে
আসি, ওকে, উপরের পার্টে আসি। তো এখানে এই কন্ডিশনে দেখো ওই যে ডোমেন বের করার জন্যে x-3 লগের সহগ কখনো জিরো হয় না, নেগেটিভ হয় না, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা কথা, লগের সহগ কখনো কি হয় না, জিরো হয় না এবং নেগেটিভ হয় না, গ্রেটার দেন জিরো হয়। তাহলে এখানে ডোমেন নির্ণয় কন্ডিশনে এই যে x-3 গ্রেটার দেন জিরো বা লিখতে পারবা x গ্রেটার দেন 3, ওকে, একটা শর্ত পাইছো। আর সেকেন্ডলি হচ্ছে x-5, ওকে, সেকেন্ডলি হচ্ছে x-5 গ্রেটার দেন জিরো বা x গ্রেটার দেন 5। আরেকটা কথা বলা আছে, ওকে, এবং হচ্ছে এবং বা ও x-5 ডাজ নট ইকুয়াল টু 1 বা x ডাজ নট ইকুয়াল টু এই পাশে গেলে 6। তো এই তিনটা শর্ত আমাদের এখানে পরপর চলে আসে। অঙ্কটা কিন্তু কঠিন না, কিন্তু আমাদের কাছে জিনিসটা কঠিন মনে হয় কারণ আমরা বেসিকটা জানি না, এটার জন্য সমস্যা হয়। আচ্ছা, কনফিউশন লেগে থাকে। তো তাইলে দেখো এবার কি বলতেছিলাম, ডোমেনের কন্ডিশনে আমরা ম্যাথটা সলভ করা শুরু করলাম। এই ফাংশনের ডোমেন কত সেটা বের করব। তো বের করার ক্ষেত্রে লগের সহগ কখনো কি হয় না, শূন্য বা ঋণাত্মক হয় না। কেন হয় না এটা যদি বুঝতে চাও সেক্ষেত্রে দেখো এর ভ্যালু যেহেতু শূন্য না এবং ওয়ানও না, তার মানে এখানে এর উপর পাওয়ার যেটাই বসো না কেন, এখানে এই এ টু দি পাওয়ার বি এর ভ্যালু কখনোই শূন্য আসবে না অথবা নেগেটিভ আসবে না। তো সেই এ টু দি পাওয়ার বি এর ভ্যালু হচ্ছে কিসের মানকে ইন্ডিকেট করতেছে, এক্স এর মানকে ইন্ডিকেট করতেছে। আর সেই এক্স হচ্ছে কি এখানে লগের সহগ না, তার মানে এক্স হচ্ছে লগের সহগ, যে এক্স এর মান কখনো শূন্য হবে না, নেগেটিভ হবে না। এই জন্য বলতে পারতেছি এখানে লগের সহগ কখনো শূন্য হবে না, নেগেটিভ হবে না। আশা করি লগের এইটুকু বেসিক তুমি বুঝতে পারছো। আচ্ছা, এবার সেকেন্ড কথা হচ্ছে কি, সেকেন্ড কথা হচ্ছে এই যে আমাদের এ এর পরিচয় হচ্ছে, এটা কিন্তু আমি আবারও বলি এটা থেকে এটা আসা, এখান থেকে এখানে আসা, এটা হচ্ছে লগের ডেফিনেশন। এখানে আর কোনো ব্যাখ্যা নাই, এই ডেফিনেশনটা তোমাকে স্ট্যান্ডার্ডলি মুখস্থ রাখতে হবে। এই ডেফিনেশনের উপর বেসড করে আমরা ক্যালকুলেশন করব এবং পরবর্তী যতগুলো ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনের মধ্যে প্রত্যেকটা ক্যালকুলেশনে লজিক থাকবে। এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু এক্স হইলে এই জিনিসটাকে এভাবে কেন লেখা যায়, এটার কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন নাই। ম্যাথমেটিশিয়ানরা এই জিনিসটা থাকলে এটাকে এটা লিখতে হয়, এভাবে আমাদেরকে শিখিয়ে গেছে, আমরা সেটা তোমাদেরকে ডেলিভার করতেছি। আচ্ছা, তো এই লেভেলে আমাদের এইচএসসি লেভেলে এই জিনিসটাকে এইভাবেই জানো, তাহলে ঠিক আছে। তো এবার তাহলে আমরা পরে কথায় আসি, কি বললাম যে হচ্ছে এখানে এক্স হচ্ছে কথা হয়ে গেল, আর এর শর্ত হচ্ছে এর মান গ্রেটার দেন জিরো এবং এর ভ্যালু কি হইতে পারবে না, 1 হইতে পারবে না। আচ্ছা, তাহলে এবার তাহলে সেই শর্তে এই জিনিসটা এভাবে আসছে। তাহলে এবার সংখ্যা রেখার দিকে একটু তাকাও, আমি একটু যদি কনফিউজড না হয়ে যাই তার জন্য হচ্ছে এই জিনিসটা এভাবে করলাম, ওকে। তো এক্স এর মান 3-এর চেয়ে বড়, ওকে, 3-এর চেয়ে বড়, এদিকে আবার হচ্ছে এদিকে আসবে। আচ্ছা, আবার এক্স এর মান 5-এর থেকেও বড়, তাই না? তো 5-এর থেকে বড়, ওকে। কিন্তু এখানে কি আমাদের কি নাই বলো তো, এখানে আমাদের এই যে 5 কিন্তু হবে না। এক্স এর মান কি 5 হবে বলো? 5 হবে না। কেন 5 হবে না? কারণ এক্স এর মান যদি 5 বসাও, 5 - 5 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? এখানে কিন্তু বুঝার ব্যাপার আছে অনেক, এবং এই কোয়েশ্চেনটা এই জন্য পরীক্ষা আসে। তো এখানে শর্ত অনুযায়ী এক্স এর মান কি হইতে পারতেছে না, 5 হইতে পারতেছে না, ওকে। আর তারপর হচ্ছে এক্স এর মান আবার কি না, 6 না, তো 6 হইতে পারতেছে না। এন্ড তারপর হচ্ছে এই জিনিসটা এভাবে হচ্ছে এই পাশে আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাইতে পারবে, ওকে। তাহলে এবার হচ্ছে একটু চিন্তা করো যে এটার ক্ষেত্রে ডোমেনের ভ্যালু আমরা কি লিখবো, ওকে। আমার এখানে কিন্তু বোঝানোর পার্ট শেষ, এখন লেখার কৌশলও দেখাই দিচ্ছি, এখন জাস্ট লেখাটা বাকি, ওকে। তো লেখার কৌশলটা এবার আমি একটু বলি, তাইলে দেখো সেটা হচ্ছে হ্যাঁ, দেখো এখানে সেটা একটু কথা বলি। দেখো এখানে তুমি যদি এক্স এর মান, কথাগুলো বুঝো, এই যে প্রথম শর্ত থেকে কি পাইছি, এক্স এর মান 3-এর চেয়ে বড়, 3-এর চেয়ে বড় মানে হচ্ছে এইদিকে। দ্বিতীয় শর্ত হতে পাইছি এক্স এর মান 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় মানে এক্স এর মান 3-এর চেয়ে বড় মানে হচ্ছে এখান থেকে এদিকের ভ্যালুগুলো আসবে। আর 5-এর থেকে বড় মানে হচ্ছে এই যে এই 5 থেকে এদিকের ভ্যালুগুলো যাবে। এখন এই জায়গায় লক্ষ্য করো, এখানে একটা কাহিনী আছে, আর একটু বোঝার জিনিস আছে। 3 এবং 5 এটা মাঝখানে একটা সংখ্যা ধরো যে 4, যদি তুমি 4 বসাও, এখানে 4 - 3 1, 4 - 5 কত হয়ে যায়, -1 হয়ে যায়। এই যে এই বেসটা কি হবে না বলছি, শূন্যের চেয়ে ছোট হবে না বলছি, তার মানে এখানে যে 4 বসাইলে যে -1 নিচে আসে, এটা কি এখানে অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ এই জায়গায় এইটুকুর যে ভ্যালুটা, এইটা ডোমেন হিসেবে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না আবার একটু বলি, দেখো লগের পরিচয়
এর মান শূন্যের থেকে বড় না, তার মানে দেখো তুমি এখানে একটা ভ্যালু কি 4 বলা যায়, 3 এবং 5 এর মধ্যে সংখ্যা 4, তুমি যদি এখানে x এর মান 4 বসাও, 4 - 5 কত আসে -1, কিন্তু এই সংখ্যাটা অবশ্যই কি বলছি গ্রেটার দেন 0 হবে, তাহলে -1 কি এখানে আসলে কি সেই মানটা x এর পরিবর্তে নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে 3 এর ভ্যালু এই যে প্রথম শর্তে ভ্যালু যে এই পাশ থেকে এই পাশে আসতো, কিন্তু মাঝখানে এইটুকু এখানে ভ্যালিডলি নেওয়া যাচ্ছে না। তাহলে কোনটুকু নেওয়া যাচ্ছে? এই যে এখানে 5 এবং 6 এর মধ্যে যেটুকু ভ্যালু আছে এটা নেওয়া যাবে। কীরকম? যে 5 এবং 6 এর মাঝখানে তোমরা যে 5.5, এক্স এর মান যদি 5.5 বসাও উপরে প্লাস মান আসে, এখানে যদি এক্স এর মান 5.5 বসাও এর নিচেও এই জায়গায় প্লাস মান আসছে, তাই না? 5 তাহলে 5 এর থেকে বড় বসাইলে কি হচ্ছে এই দুটো জায়গায় প্লাসের ভ্যালু আসতেছে, লজিক মিলতেছে, তাহলে এইটুকু নেওয়া যাবে। আবার 6 নেওয়া যাবে না। কেন 6 নেওয়া যাবে না? কেন? এই যে এখানে x ডাজ নট ইকুয়াল টু 6 সেই শর্ত আসছে, তাহলে 6 নেওয়া যাবে না। আবার এখান থেকে যে পরে যে অংশটুকু আছে ফুল অংশটুকু নেওয়া যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা প্রকাশ করব কিভাবে? যে ডোমেইন, এই জিনিসটাকে প্রকাশ করব কিভাবে? ডোমেইনের ভ্যালু হচ্ছে 5 থেকে x এর ভ্যালু 6 এর মধ্যে, ওকে। আবার হচ্ছে কি লেখা যাবে? ওকে, আবার হচ্ছে এখানে লেখা যাবে 6 থেকে x এর ভ্যালু আপ টু ইনফিনিটি পর্যন্ত, আর মাঝখানে হচ্ছে অথবা, তাই না? ওকে, আর এই জিনিসটাকে ব্যবধি আকারে কেমন লেখে? ব্যবধি আকারে 5,6 ইউনিয়ন 6,ইনফিনিটি, ঠিক আছে? তো এই ব্যবধি আকারে লেখার ফরম্যাটটাই এমসিকিউতে মেইনলি দিবে, অ্যান্ড এটা কিন্তু এমসিকিউর কোয়েশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অ্যান্ড কমপ্লিটলি বুঝার জিনিস। তোমাদের কিন্তু একাডেমিক নলেজের সাথে এখানে একটু ক্ল্যাশ করবে, ঠিক আছে? কারণ তুমি অনেক জিনিস এরকম নতুন নতুন করে জানতে পারবা। প্রত্যেকটা লাইভ ক্লাসে আমাদের এখানে ভার্সিটির উপর যে কোয়েশ্চেন্সগুলো নিব, ক্লাসগুলো নিব, প্রত্যেকটা ক্লাসে তুমি অনেক কিছু জানতে পারবা, ডিপ ইনফরমেশন জানতে পারবা। তার চেয়ে বড় কথা হচ্ছে ট্রিকি যে ম্যাথগুলো আছে সেই ট্রিকি ম্যাথগুলো জানতে পারবা যেগুলা ভার্সিটিতে আসে, আর এগুলো করলে তুমি আরও বড় সুবিধা পাবা। HSC 20 ব্যাচ আবারও বলি আরও বড় সুবিধা পাবা। কি সুবিধা পাবা? সেটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা সামনে যেটা দিবা, সেপ্টেম্বরের সেকেন্ড উইক বা থার্ড উইকে হয়তো বোর্ড পরীক্ষা স্টার্ট হবে। এই 3 মাসে কিন্তু হওয়ার কোনো চান্স নাই। তো সেই বোর্ড পরীক্ষায় জন্য তোমার এই যে ম্যাথের যে অধ্যায়গুলো ক্লাস করবা এগুলোর বেসিক কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? এটা তুমি নির্ঘাত বুঝতে পারতেছো, তার মানে হচ্ছে তোমার পড়াশোনার প্রিপারেশনটাও আরও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তাহলে এই জিনিসটা একটু উঠাও। আমি তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন্স দিচ্ছি, ওকে? আমি আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি 5 নম্বরের পরে আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। এই কোয়েশ্চেন্সটা আমি এখন করাবো কোয়েশ্চেন নম্বর 6, ওকে? 6 নম্বর কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। তো কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা লগের একটা কোয়েশ্চেন দিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে f of x ইকুয়াল টু লগ অফ 1 প্লাস 3x, ওকে? এটার ডোমেন এবং রেঞ্জ বের করবো। একটু আমার কমেন্ট অ্যান্সারটা জানাও, আমি চেক করতেছি কমেন্টগুলো। একটু আমার কমেন্ট অ্যান্সারটা জানাও। কোয়েশ্চেন, এটার ডোমেন কি হবে সেটা একটু খাতা কলমে বের করো। যারা খাতা কলম নিয়ে বসো নাই একটু খাতা কলম নাও, খাতা কলম নিয়ে বসো, ওকে? একটু খাতা কলম নিয়ে বসো, ওকে? খাতা কলম নিয়ে বসো। এত এর ডোমেন, ওকে? এত এর ডোমেন। আশা করি আগের কোশ্চেনটা বুঝতে পারছো। আগের কোশ্চেনটা কিন্তু অনেক সহজ, আগের কোশ্চেনে কাহিনী ছিল, কাহিনীগুলো শেষ করলাম। এই কোশ্চেনটা ধুমধাম করে আমরা সলভ করতে পারবো, ওকে? এই কোশ্চেনটা ধুমধাম করে সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তো খাতা কলম নিয়ে একটু বসো, ওকে? তো এখানে বলো, আচ্ছা কমেন্ট দেখি কারো অ্যান্সার কারেক্ট আসছে কিনা, ওকে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে দেখো এখানে আসি। তো এটা ডোমেনের কন্ডিশনে এখানে কি আসবে? 1 প্লাস 3x, এটার ভ্যালু গ্রেটার দেন 0 বা x, এই যে বা 3x গ্রেটার দেন 1, যে গ্রেটার দেন -1 বা x গ্রেটার দেন -1/3। এবং এখানে আবারও বলি নিচে কোনো বেস দিয়ে দেয় নাই। তো
তো যদি কোনো বেস দিয়ে দেওয়া না থাকে তাহলে আমাদেরকে ওইটা নিয়ে কোনো হেডেক পাইতে হবে না, ওইটা নিয়ে কোনো টেনশন পাইতে হবে না, কোনো শর্ত দেওয়া লাগবে না। তো আমরা ধুমধাম করে অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে এক্স গ্রেটার দেন -1/3 এটা আসছে। তো এটা হচ্ছে ডোমেনের ভ্যালু, ডোমেন হচ্ছে কত, এক্স গ্রেটার দেন -1/3, এবং এই ডোমেনের ভ্যালুটাকে কয়েকটা স্টেজে এক্সপ্রেস করে। তো ফার্স্ট স্টেজে এক্সপ্রেস করার সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1/3, তাই না? তো এই এক্স এর ভ্যালু -1/3 চেয়ে বড়, তাই না? তার মানে হচ্ছে এই জিনিসটা এইভাবে ইন্ডিকেট করতেছে, এই জিনিসটা এইভাবে ইন্ডিকেট করতেছে আপ টু +∞ পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই এক্সপ্রেশনটাকে ব্যবধির মাধ্যমে লিখতে পারো এভাবে যে -1/3, -1/3, এভাবে এই ব্যবধির মাধ্যমে এক্সপ্রেস করতে পারবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে প্রথম অংশের কথা, যে ডোমেন এক্স গ্রেটার দেন -1/3 এর ডাটার কন্ডিশনে এই অঙ্কটা অ্যান্সার এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। মোস্ট প্রবাবলি এভাবে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি, ঠিক আছে, অপশনগুলোতে। আচ্ছা, তাহলে 6 নম্বর কোয়েশ্চেন নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, তো আমি তাহলে তোমাদেরকে আরেকটা সহজ কোয়েশ্চেন দিচ্ছি। আচ্ছা, সহজ কোয়েশ্চেন দিচ্ছি না, আমি নিজে করে দিচ্ছি। দেখো, 7 নম্বর কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। 7 নম্বর কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, কোয়েশ্চেন নম্বর 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এফ অফ এক্স। এইটা আবার বুঝার কোয়েশ্চেন, এই ফর্মেটে কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় আসে। আমি একটু পরে হচ্ছে কোয়েশ্চেন্স ব্যাংক সমাধানে যাব, তখন তুমি বুঝতে পারবে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন্সগুলো কতটুকু ট্রিকি হয়, ঠিক আছে? আচ্ছা, তো কোয়েশ্চেন্সটাতে যাচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ 2x - 1 ডিভাইড বাই x + 3। ওকে, তো এই হচ্ছে আমাদের 7 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের এত এর ডোমেন নির্ণয় করতে বলছে। আচ্ছা, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। আচ্ছা, ডোমেন ও রেঞ্জ কত সেটা বের করতে বলছে এই কোয়েশ্চেনে। ওকে, তো আমাকে একটু কমেন্টে জানাও, ওকে, যারা পারবা অঙ্কটা দেখে মনে হচ্ছে যে এটার ডোমেন কি হবে বা কত হবে সেটা একটু আমাকে কমেন্টে জানাও। তারপর হচ্ছে আমি লেকচারের অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? কারণ তোমরা এগুলো আগে করছো, আশা করি করছো। সো হচ্ছে কমেন্টটা জানাও। আর যারা অঙ্কটা করতে পারতেছো না, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি। যারা করতে পারতেছো না, আটকে যাচ্ছ, তারা হচ্ছে কি করবা, লাইভ ক্লাসটা যেহেতু শেয়ার দাও না এখন অনেকে, লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো, ঠিক আছে? লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো, আমরা হচ্ছে এই অঙ্কটা সমাধান করব। ওকে, এই অঙ্কটা সমাধান করে দিব। যারা করতে পারতেছো তারা দ্রুত করো, আর যারা অঙ্কটা করতে পারতেছো না, আটকে যাবা মনে হয়, তারা লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার দাও, ঠিক আছে? তারপর হচ্ছে আমি দেখি যে কার কী অবস্থা, কে কে শেয়ার দিচ্ছে। তারপর হচ্ছে আমি অঙ্কটা করে দিচ্ছি, দ্রুত করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। আচ্ছা, ওকে, কোয়েশ্চেন্সটা একটু করার চেষ্টা করো, কারণ সব জিনিস যদি আমি দাঁড়ায় দাঁড়ায় করাই দিই তাহলে তো তোমার কিছু প্র্যাকটিস হলো না। তোমার যদি প্র্যাকটিস না হয় তাহলে তো লাভ নাই, তোমার প্র্যাকটিস থাকতে হবে, ঠিক আছে? তোমাকে প্র্যাকটিস ঠিক মতো করতে হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, অনেকে শেয়ার দিচ্ছ, দ্যাটস গুড। আর হচ্ছে যারা পারতেছো তারা একটু দ্রুত আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাও যে এটার অ্যান্সার কী হবে। একটু দ্রুত কমেন্টে অ্যান্সারটা জানাও। ওকে, একটু দ্রুত কমেন্টে অ্যান্সারটা জানাও। আচ্ছা, ওকে, আমি কমেন্টগুলো দেখতেছি। ওকে, অনেকেই লাইভটা শেয়ার দিয়ে দিচ্ছে ততক্ষণে, খুবই ভালো। যারা দিচ্ছ না তারা তাড়াতাড়ি দিয়ে ফেলো শেয়ার, লাইভ ক্লাসটা শেয়ার। আমি অঙ্কটা এখনই করাই দিচ্ছি, অঙ্কটা। ওকে, আচ্ছা, ওকে, যাই হোক, অনেকে শেয়ার কমপ্লিট করছো, থ্যাঙ্কস, প্রত্যেককে ধন্যবাদ। এবার দেখো, এই অঙ্কের ডোমেন এবং রেঞ্জের কন্ডিশনে আসি। দেখো, ডোমেন এবং রেঞ্জের কন্ডিশন, ডোমেনের ক্ষেত্রে ভগ্নাংশ ফাংশন যেহেতু, সো ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে এখানে তোমাদের কেউ এখনো কারেক্ট অ্যান্সার দিতে পারো নাই, প্যাথেটিক। আচ্ছা, রেঞ্জ আর না, আচ্ছা বলতেছি। সো ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে
আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে, ঘটনাটা একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো যে ভগ্নাংশ ফাংশনের ক্ষেত্রে নিচে কি হয় না, জিরো হয় না। তো নিচে কেন জিরো হয় না? কারণ সামথিং বাই জিরো ইকুয়াল টু কি চলে আসে, অসংজ্ঞায়িত, ইনফিনিটি চলে আসে। তো এই জন্য ডোমেন নির্ণয় কন্ডিশন অঙ্কটা অনেক সহজ। x+3 এটা শূন্য হবে না বা x এর মান -3 হবে না। তার মানে x এর মান -3 ছাড়া অন্য যে কোনো সংখ্যা তুমি বসাইতে পারবা। বুঝো কথাটা? ওকে, তাহলে এখানে ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার বাদ -3, ঠিক আছে? রিয়েল নাম্বার বাদ -3। তো এই হচ্ছে ডোমেনের কথা। এবার কথা হচ্ছে রেঞ্জের ভ্যালু কত হবে, এটা হচ্ছে একটু বুঝে শুনে বের করতে হবে। এটার কন্ডিশনে রেঞ্জ কত হবে, তো রেঞ্জ কত হবে সেটা একটু চিন্তা করো। আবার আমি ডোমেনেরটা তো বলে দিলাম, রেঞ্জের কন্ডিশনে কি হবে একটু চিন্তা করো। রেঞ্জ অবশ্যই এটা রিয়েল নাম্বার হবে না। যদি কেউ মনে করো যে এটা রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা, এটা কিন্তু ভুল উত্তর। রেঞ্জ রিয়েল নাম্বার হবে না। মডুলাস উঠানোর পর এখানে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস দিতে হবে রেঞ্জের জন্য, তারপর এক লাইন ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। ওকে, সো রেঞ্জের মানটা বের করার ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ট্রাই করে দিচ্ছি। রেঞ্জ নির্ণয় এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে, যখন তুমি মডুলাস উঠে দিবা তখন এখানে আসবে +-2x - 1 ডিভাইডেড বাই x+3, ঠিক আছে? 2x - 1 ডিভাইডেড বাই x +3। ওকে, তো এই জায়গায় রেঞ্জের শর্ত বের করার জন্য যেভাবে অঙ্কটা করতে হবে আমি একটু তোমাকে বুঝাই বলতেছি। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরা লাগতো, মনে আছে কি না? আশা করি মনে আছে। আচ্ছা, তো সেই ওয়াই ধরে এখানের ক্যালকুলেশনটা তোমাকে সলভ করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে সলভ করার কন্ডিশনে একটু লক্ষ্য করে বলো। দেখো যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি আমাদের এখানে হচ্ছে ওয়াই ধরি, তো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিলা। ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে +-2x - 1 ডিভাইড বাই x+3 আসে। ওকে, তারপর এখানে যে কাজটা করা যায় সেই কাজটা হচ্ছে কীরকম, দেখো এখানে x ইকুয়াল টু কত সেটা আমরা বের করবো, তাই না? তো x ইকুয়াল টু কত সেটা যেহেতু বের করবো, তো সেক্ষেত্রে দেখো এরপরের লাইনে xy + 3y +-2x - 1 লেখা যাচ্ছে। আচ্ছা, লিখে ফেলার পর এবার দেখো পরের অংশটুকুতে আমি যাচ্ছি। ওকে, পরের অংশটুকুতে যাচ্ছি। তো পরের অংশটুকুর ক্যালকুলেশনে প্লাস নিয়ে, ওকে আবারও বলি এই ফাংশনের রেঞ্জ কত সেটা এখন আমরা বের করতেছি। আচ্ছা, তো এবার কথা হচ্ছে এখানে প্লাস নিয়ে কি হবে ক্যালকুলেশন, প্লাস নিলে আমরা এখানে x ইকুয়াল টু কত সেটা বের করব, আইডেন্টিফাই করব। তার জন্য প্লাস নিব এখন প্রথমে ক্যালকুলেশনে। প্লাস নিলে কি হবে দেখো, এই যে xy + 3y ইকুয়াল টু 2x - 1, বুঝে কথাগুলা। তাহলে এরপর লাইনে xy - 2x ইকুয়াল টু -3y - 1 লেখা যায়। তাহলে এখান থেকে x কমন গেলে y - 2 ইকুয়াল টু -3y - 1 লেখা যায়, বা x ইকুয়াল টু -3y - 1 ডিভাইড বাই y - 2। এখন কথা হচ্ছে দেখো, এই যে রেঞ্জ মানে হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু, এফ অফ এক্স এর ভ্যালুকে তুমি y ধরছো, আর সেই y এর শর্তে y - 2 কন্ডিশন আসছে। তাহলে এখানে y - 2 ডাজ নট ইকুয়াল টু 0, সুতরাং y ডাজ নট ইকুয়াল টু কি আসবে, +2। তো y এর মান 2 হবে না, এটা একটা শর্ত আসছে। ওকে, প্রথম অংশ এটা প্লাস নিয়ে আসছে। এবার কি করতে হবে, তোমাকে মাইনাস নিয়ে ক্যালকুলেশন দেখাইতে হবে। তো মাইনাস নিয়ে ক্যালকুলেশন আমি করে দিচ্ছি। দেখো মাইনাস নিয়ে ক্যালকুলেশন, সো এরপরের পার্ট মাইনাস নিয়ে। তো মাইনাস নিয়ে ক্যালকুলেশনে কি আসবে, xy + 3y ইকুয়াল টু -2x + 1, ঠিক আছে? তারপরের লাইনে xy + 2x -3y + 1 এটা আসছে। তারপরের লাইনে তুমি যদি এখানে কি কমন নাও, x কমন নাও, y + 2 -3y + 1 আসে। আচ্ছা, এরপরের অংশটুকু আমি একটু মুছে ফেললাম। তাহলে এরপরের লাইনে x ইকুয়াল টু আসে কত, -3y + 1 বাই y + 2। তাহলে এখানে একটু দেখে বলো কি ঘটবে না, তাইলে এখানে y + 2 শূন্য হইতে পারবে না, সুতরাং y এর মান -2 হইতে পারবে না। তাহলে লক্ষ্য করো এখানে y এর মান +2 হইতে পারতেছিল না, এখানে y এর মান -2 হইতে পারতেছিল না।
ওয়াই মানে কিসের ভ্যালু ধরছি, এফ অফ এক্স এর ভ্যালু ধরছিলাম, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু +2 হইতে পারবে না, -2 হইতে পারবে না। এফ অফ এক্স এর ভ্যালুকেই কি বলা হয় বলো, রেঞ্জ বলা হয়। এটা তো মনে আছে না, বেসিক জিনিসগুলো থেকে তো জানো যে ডোমেন কোনটাকে বলা হয়, রেঞ্জ কোনটাকে বলা হয়, এই বেসিকটা প্রত্যেকেরই ক্লিয়ার আছে আশা করি। তো সেক্ষেত্রে সেই রেঞ্জের ভ্যালু +2 এবং -2 এই ভ্যালু দুইটা আসতে পারতেছে না, তার মানে হচ্ছে যে সুতরাং রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার বাদ +-2। ওকে, রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার বাদ +-2। তো এই হইলো এই অঙ্ক নিয়ে কথা। এখন কথা হচ্ছে এই যে এত বড় করে আমি রেঞ্জের মানটা বের করলাম, এটা শর্টকাটে কেমনে বের করবো, তাই না? এটা নিয়ে একটা কাহিনী আছে যে শর্টকাটে কেমনে বের করবো, যে এমসিকিউর ক্ষেত্রে তো এত বড় ওয়েতে আমি অঙ্কটা করতে পারবো না। তো সেই জন্য এবার শর্টকাটটা দেখো, সুপার শর্টকাট দেখো, শর্টকাট টেকনিক SST, হ্যাঁ, শর্টকাট টেকনিক 1। ওকে, তো শর্টকাট টেকনিকটা হবে এরকম, লক্ষ্য করো একটু আমার সাথে। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার। রেঞ্জ বের করার জন্য রেগুলার নিয়মে আমরা এই পর্যন্ত এভাবে করতে হবে, ঠিক আছে? আর সৃজনশীলে যদি অঙ্কটা আসে তখনও কিন্তু এভাবে করতে হবে। আর যদি এমসিকিউতে আসে তাহলে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি যে রুলসটা শেখাচ্ছি এটা একটু মনে করবা, অটোমেটিক দেখবা যে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার দেখো, আমি এবার রেঞ্জ নির্ণয়ের সিস্টেমটা, শর্টকাট টেকনিকটা শেখাচ্ছি। দেখো সিস্টেম যেটা হবে সেটা হচ্ছে রেঞ্জ বের করার জন্য এই কোশ্চেনের এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস উঠাই দিলে +-2x - 1 ডিভাইড বাই x + 3 এটা আসে, তাই না? সো প্লাসটাকে এখানে লিখতে পারতেছো, ঠিক আছে? তো এই জায়গায় এর পরের লাইনের ক্যালকুলেশনটা কেমনে করবো আমি একটু বলি। এই যে এখানে এক্স বের করছি না লাস্টের লাইনে, তো এখান থেকে সেই এক্স ইকুয়াল টু হবে, বুঝো কথাগুলা, সামনের চিহ্নটা +- বসে গেল, ঠিক আছে? সামনের চিহ্নটা বসে গেল। তারপর কথা হচ্ছে এই যে এক্স, আমার দেখো এখানে এক্স ইকুয়াল টু এই লাইনটা আনছি, আর এক্স ইকুয়াল টু এখানে দেখো এই লাইনটা আনছি, তাই না? তো তোমরা এক্স ইকুয়াল টু লাইনটা যদি ডিরেক্টলি নিয়ে আসতে পারো এমসিকিউর জন্য, তাহলে তো ইজিলি নিচেরটা শর্ত দিয়ে দিতে পারতেছো না? আচ্ছা, তাহলে লক্ষ্য করো সেই শর্তটা, কন্ডিশনটা। তো সেটা হবে কি, এই যে 2 এবং 3, একেবারে সহজ শর্টকাট, 2 এবং 3 জায়গা চেঞ্জ করবে, 3 যাবে 2 এর জায়গায়, 2 আসবে 3 এর জায়গায় চেঞ্জ করলো। তারপর হচ্ছে এই যে -1 এবং x এর সহগ, এই কোণাটার জায়গা যারা আছে ওই জায়গায় থাকবে, শুধুমাত্র চিহ্নটা উল্টে যাবে, চিহ্নটা উল্টে যাবে। তাহলে মাইনাসটা এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, তাই না? আচ্ছা, আর এখানে এক্স এর জায়গায় ওয়াই আকারে লিখবো, তাই না? যে এক্স এর জায়গায় ওয়াই আকারে লিখবো। তাহলে এই যে শর্তটা আসছে, এই শর্তের কন্ডিশনে এই যে প্লাস মাইনাসটাকে নিচে ধরে নিয়ে, ওকে, রেঞ্জের কন্ডিশনে প্লাস-মাইনাস শর্তে রেঞ্জের কন্ডিশনে কি হবে বলতো, এই যে প্লাস-মাইনাস যেহেতু আছে, -x + 2 ডাজ নট ইকুয়াল টু 0, এই শর্ত দিয়ে x ডাজ নট ইকুয়াল টু 2, আর প্লাস-মাইনাস হওয়ার কারণে সুতরাং x ডাজ নট ইকুয়াল টু +-2। ওকে, এই প্লাস-মাইনাসটা এখানে ম্যাথের মধ্যে কি করতে হবে, তোমাকে মনে রাখতে হবে যে এখানে ওই যে মডুলাসের কারণে প্লাস-মাইনাস আসবে, এটা একটু মনে রাখতে হবে। আর যদি মডুলাস না থাকে তাহলে প্লাস-মাইনাস জনিত এই সমস্যা থাকবে না, তখন একবারে হয়ে গেল। তাহলে দেখো এই যে x ডাজ নট ইকুয়াল টু 2 +-2 সেটা কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে x এর জায়গায় এখানে তো y ছিল, তাই না? আমি উল্টা লিখছি আবার, -y প্লাসের কন্ডিশন আসবে, তাই না? -y, তো সেক্ষেত্রে y ডাজ নট ইকুয়াল টু +-2, এন্ড সেটা কিন্তু লিখছি, তাই না? এই যে আমাদের রিয়েল নাম্বার বাদ +-2। তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। কি বললাম যে ধুম করে আমরা দেখো 2 লাইনের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারছি, যেটা এত বড় ওয়েতে করতে হয়েছিল, তাই না? তো এরকম তোমরা যেগুলো হচ্ছে আগে মনে করতে যে হচ্ছে কি নাই, কোনো শর্টকাট নাই, অনেক বড় করে করা লাগে, সেই কোশ্চেন্সগুলোর ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আসলে শর্টকাট আছে। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর তার জন্য যদি সেটা বুঝতে না পারো, তার জন্যই আমরা বিভিন্ন কোচিংয়ে আগে এরকম ক্লাস নিতাম, তোমরা সেগুলো শিখতে আসতা, এবং এরকম সময় কিন্তু তোমাদের এই যে উদ্ভাস, তারপর হচ্ছে ইউসিসি, তারপর হচ্ছে অন্যান্য কোচিংগুলো, রেটিনা মেডিকো, প্রত্যেকটা কোচিংয়ে কিন্তু কি হইতো বলো, রেগুলার ক্লাস হচ্ছে সরাসরি শুরু হয়ে যেত, তাই না? তোমাদের অনেক বিজি টাইম যেত, আমাদেরও বিজি টাইম যেত, কিন্তু এখন এবার তো সেটা হচ্ছে না। ওকে, তো তার জন্যই হচ্ছে এই যে এই উদ্যোগটা, আমাদের অনলাইন ক্লাসের একটা উদ্যোগ ম্যাথেটার্স গ্রুপ থেকে। সো যারা এখন এই গ্রুপে অ্যাড হওয়া নাই, দ্রুত অ্যাড হয়ে থাকো, অ্যান্ড নেক্সট ক্লাসটা খুব দ্রুত আসবে ইনশাল্লাহ। যারা ক্লাসগুলো কন্টিনিউ করতে চাচ্ছে, সেকেন্ড এই যে আমাদের HSC 20 ব্যাচ, তারা হচ্ছে পার্সোনালি আমাকে একটু কি করবা, ইনবক্স করবা, আমি বাকি প্রসেস তোমাকে বলে দিব। আচ্ছা, ওকে, তো এবার দেখো
আমি আসি এবার এইটুকু পর্যন্ত, আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা বলতেছি, কতক্ষণ হয়েছে আল্লাহ 40 মিনিটের মতো হয়ে গেছে। আমি এবার ওকে, তো এবার কোয়েশ্চেন্স ব্যাংকের সমাধানে যাচ্ছি। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোয়েশ্চেন্সগুলো আসছে এগুলো আসলে এই অধ্যায় কীরকম আসছে সেগুলো কয়েকটা সমাধান করি, কারণ লাইভে তো অনেক বেশি সময় ধরে পড়ানো যায় না, কারণ তোমরা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে না। এই জন্য 1 ঘন্টা 10-15 মিনিট এর বেশি ডিউরেশন আমি দিতে চাই না লাইভ ক্লাসে। ওকে, তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখন কি করব। ওকে, তো এই জায়গায় একটা কোয়েশ্চেনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 যে কোয়েশ্চেনটা আছে, ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 কোয়েশ্চেন। আচ্ছা, 18-19 জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 কোয়েশ্চেনটাতে যাই। ওকে, চমৎকার একটা কোয়েশ্চেন, 15-16 কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 হলে এফ ইনভার্স ই সমান কত। ওকে, অনেকে দেখে আবার কনফিউজড হয়ে যাবে যে ভাই এটা আবার কি অঙ্ক আসলো ইনভার্সের এই কোয়েশ্চেনে। সো এটা কিন্তু আসলে কঠিন কোয়েশ্চেন না, সহজ কোয়েশ্চেন। ওকে, আমি সমাধান করে দিচ্ছি। দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 কোয়েশ্চেন, তাই না? তো এফ ইনভার্স ই এটার ভ্যালু কত? তো রেগুলার নিয়মে আমি করবো, টেনশনের একেবারে কিছু নাই। সমাধানের পার্টে আসি, যে ধরি ওকে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স ওয়াই। লেখা যায় না? লেখা যায়। তাহলে এবার কথা হচ্ছে এফ অফ এক্সের জায়গায় যদি ওয়াই লিখি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3। ওকে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3, এবং এর পার্টের পরে কি লিখতে হবে? নিতে হবে ওই পাশে লন নিতে হবে। তাহলে লন ওয়াই, তাই না? ই থাকলে এরকম ফরম্যাটে, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লন নেওয়া লাগে, লন নিলাম। আচ্ছা, লন নেওয়ার পর লন ওয়াই ইকুয়াল টু হচ্ছে লন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3, তাই না? তো এখানে আমরা কি জানি, পাওয়ার কি হয় লনের ক্ষেত্রে? সামনে চলে আসে না? তাহলে এক্স মাইনাস 3 অফ লন ই, লন ই এর ভ্যালু কত জানো? 1 জানো, তাই না? তাহলে লন ওয়াই ইকুয়াল টু আসলো এটা, তার মানে এখানে দেখো লন ওয়াই ইকুয়াল টু আসে এক্স মাইনাস 3, লন ই এর ভ্যালু আসে 1। তাহলে এখানে বলো এক্স ইকুয়াল টু আসে লন ওয়াই প্লাস 3, তাই না? মাইনাস 3 বাম পাশ থেকে ডান পাশে আসলে প্লাস 3 হয়ে যায়। এখন বলো এক্স ইকুয়াল টু কি? এফ ইনভার্স ওয়াই না? তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু আসে লন 3 লন ওয়াই প্লাস 3। তোমাকে এফ ইনভার্স ই বের করতে বলছে। ওকে, এফ ইনভার্স ই বের করতে বলছে, তাহলে এখানে বলো বা এফ ইনভার্স ওয়াই এর জায়গায় ই বসাই দিবা। তাহলে লন ই প্লাস 3, লন ই এর ভ্যালু কত? 1। তাহলে 1 প্লাস 3 সমান হচ্ছে 4, এবং এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। এবং এটা অবশ্যই ম্যানুয়ালি করতে হবে। তোমার নিয়ম জানা থাকলে কিন্তু বেশি সময় লাগবে না, অবশ্যই শিওর থাকো, নিয়ম জানা থাকলে বেশি সময় একেবারেই লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন 15-16 সালে যে কোয়েশ্চেন্সটা আসছে এই কোয়েশ্চেনের সমাধান। আমি এবার আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টে অনেকগুলো কোয়েশ্চেন সমাধান করার প্ল্যান ছিল, স্টিল আছে। আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। তো কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো আমি এটা লিখে ফেলি, এটা একটু মুছি, এই জিনিসটা মুছলাম। ওকে, এই কোয়েশ্চেনটা মুছলাম। তো এরপরে কোয়েশ্চেন যেটাতে আমরা সলভ করবো এখন, এরপরে কোয়েশ্চেন। ওকে, তো এর আগে হয়তো নিজে ধরো যেটা হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, আগে ধরো 10টা কোয়েশ্চেন করাইছি, প্রায় 10টা কোয়েশ্চেন সমাধান হয়েছিল। 11 নম্বর কোয়েশ্চেন যেটা, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/√অফ মডুলাস অফ এক্স, এত এর ডোমেন কত সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 কোয়েশ্চেন, ডিইউ 17-18। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 কোয়েশ্চেন, যে এফ অফ এক্স ইকুয়াল টু 1/√অফ মডুলাস অফ এক্স, এই কন্ডিশনে ডোমেন বের করতে বলছে। আবারও বলি, ডোমেন হচ্ছে কি? একটা ফাংশনের ইনপুট, তাই না? একটা ফাংশনের এক্সের পরিবর্তে যে মানগুলা বসাইতে পারবা সেই মানগুলোকে বলা হয় ওই ফাংশনের ডোমেন, ঠিক আছে কথাটা? এটা তো আশা করি জানি। আর এক্সের মান বসানোর পর এফ অফ এক্সের ভ্যালু পাবো না, আউটপুটের ভ্যালু পাবো। সেই এফ অফ এক্সের ভ্যালুকে কি বলতেছি আমরা? রেঞ্জ বলতেছি। তো এই হচ্ছে ডোমেন এবং রেঞ্জের পরিচয়। সো ডোমেন হচ্ছে কি? একটা ফাংশনের এক্সের ভ্যালু, আর রেঞ্জ হচ্ছে ওই ফাংশনের এফ অফ এক্সের ভ্যালু, বা ওই ফাংশনের এফ অফ এক্সের কী কী মান আসবে সেই মানগুলো নিয়ে আলোচনা, বা সেই মানগুলো বের করার পয়েন্ট। তো তাইলে সেক্ষেত্রে আমরা এবার রেঞ্জটা বের করবো এবার, ঠিক আছে কথাটা? তো রেঞ্জ যদি বের করি, এই যে ডোমেন বের করবো, তো ডোমেনের কন্ডিশনে বুঝো এবার কথাগুলো আসে। কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত, 1/x ইনভার্স ফাংশন আছে। ইনভার্স ফাংশনের ক্ষেত্রে নিচে কি হয় না? 0 হয় না। তার মানে এখানে এক্সের ভ্যালু কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। কেন? সামথিং বাই 0 অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে 0 বাদ। সেকেন্ডলি হচ্ছে √ওভার আছে, অ্যান্ড এখানে কিন্তু কাহিনীটা আছে, রুটের ভিতরে আবার কি আছে? মডুলাস আছে। এবং এবার একটু লক্ষ্য করে বলো, রুটের ভিতরে যেহেতু মডুলাস আছে, মডুলাসের ভিতরে এক্সের মান
মাইনাস যদি বসাও সেটা অটোমেটিক কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, মডুলাস অফ -7 ইকুয়াল টু +7 না। তার মানে রুটের ভিতরে আমরা যে শর্তটা পাইতাম যে রুটের ভিতরে নেগেটিভ বসানো যাবে না, কিন্তু এই কন্ডিশনের আকারে রুটের ভিতরে কিন্তু নেগেটিভ বসানো যাচ্ছে। কেন বসানো যাচ্ছে? তার কারণ হচ্ছে এখানে কি থাকতেছে না বলো, এই এক্স এর মান মাইনাস বসালে সেটার মাইনাস থাকতেছে না, মডুলাসের কারণে প্লাস হয়ে যাচ্ছে। আর রুট ওভার প্লাসের যে কোনো সংখ্যার মান ভ্যালিড পাওয়া যাবে। তার মানে এই জায়গায় তুমি একটা জিনিস শিওর হতে পারতেছো যে হচ্ছে এই রুট ওভার এবং মডুলাস এই দুটার জন্য তোমাকে আলাদা করে কোনো শর্ত দেওয়া লাগবে না, ঠিক আছে? এইটুকু কিন্তু পরীক্ষা হলে তোমাকে এই কোয়েশ্চেনটা দেখলে তখন তুমি অনেক কনফিউজড হয়ে যাবা। কেন কনফিউজড হবা? কারণ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একই সাথে তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 4টা সাবজেক্টের পড়া মাথায় রেখে 4টা সাবজেক্টেই তোমাকে অ্যান্সার করতে হবে পরপর। তো তখন কি হবে যে মাথা হ্যাং করে, তাই না? হ্যাং হয়ে যায় বা মাথা কাজ করে না, সহজ কোয়েশ্চেনও কঠিন লাগে, বা হচ্ছে এরকম কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে তুমি কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলি, এই কোয়েশ্চেনটা সমাধান করার সিস্টেম তাহলে কি, যে এখানে রুট ওভার এবং মডুলাস এটার জন্য কোনো সমস্যা নাই, ইনভার্সের শর্তটা দিতে হবে। তাহলে এখানে এক্স এর মান 0 হইতে পারবে না, এবং এই কন্ডিশনের ডোমেন হবে রিয়েল নাম্বার বাদ 0। ওকে, এই কন্ডিশনের রিয়েল নাম্বার বাদ 0। তো সেক্ষেত্রে এই জায়গাটাকে, আচ্ছা এবার এখানে আরেকটু কথা আছে। কথাটা হচ্ছে দেখো অপশনসগুলো কি কি দিছে সেটা একটু বলি। অপশন নম্বর এতে দিছে, ওকে, অপশন নম্বর এতে দিছে এটা, আচ্ছা, আর অপশন নম্বর ডিতে দিছে, -∞, 0 ইউনিয়ন 0, ওকে। তো এই হচ্ছে কোশ্চেনের ট্রিক্স। সি এবং ডি কারেক্ট অ্যান্সার না। তো এই জায়গায় কিন্তু অপশনও তোমাকে বুঝতে হবে। দেখো তোমার অ্যান্সার হচ্ছে রিয়েল নাম্বার বাদ 0, এইটা দেখবা যে অপশনে নাই, তুমি একটা ক্যালকুলেশন করলা। আচ্ছা আমি আবার একটু বলি, সি এবং বি এবং সি নম্বর অপশনটা দেখাচ্ছি। বি নম্বর অপশনটা হচ্ছে 0, -∞, ওকে। আচ্ছা 0, ওকে, বি নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ধরো 0, আচ্ছা এইভাবে দিল। আর সি নম্বর অপশনটা হচ্ছে -∞, দেখো। তো এই হচ্ছে 4টা অপশন। এবং ভর্তি পরীক্ষার মজাটা আসলে এখানে যে মোটামুটি তুমি একাডেমিক নলেজ দিয়ে একটা অ্যান্সার বের করলে, দেখতে যে অপশনে ওই অ্যান্সারটাই নেই, তখন কিন্তু মেজাজ খারাপ হয়, তাই না? তো আর যদি অ্যান্সার মিলে যায় তখন একটু খুশি খুশি লাগে। তো সেক্ষেত্রে দেখো এই কোয়েশ্চেনের কথা এরকম যে 0 রিয়েল নাম্বার বাদ 0, এটার মিনিং কি, রিয়েল নাম্বারের সেটের থেকে, তাই না, -∞, +∞, এই সেটের মধ্যে থেকে এই যে 0, এই 0টা থাকবে না। 0টা না থাকা মানে হচ্ছে এই যে এইটুকু এবং এইটুকু হচ্ছে কারেক্ট আনসার। এইটুকুর ভ্যালু হচ্ছে কত, -∞ থেকে 0, আবার এইটুকুর ভ্যালু হচ্ছে 0 থেকে ইনফিনিটি, তাই না? আর মাঝখানের অংশটুকু 0 নাই, এটা বোঝানোর জন্য আমরা কি চিহ্ন ইউজ করি, ইউনিয়ন চিহ্ন ইউজ করি, অর্থাৎ অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো তোমাকে কিন্তু এভাবে থিঙ্ক করতে হবে যে আসলে কোয়েশ্চেনটা সহজ ছিল, অ্যান্সারও সহজ আসছে, অপশনটা আবার সহজ নাই, তাই না? তো তার জন্য অপশনসগুলা কি ফরম্যাটে থাকতে পারে, কোন কোন প্যাটার্নে অপশন সাজিতে পারে, এটাও তোমাকে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। তাহলে ভর্তি পরীক্ষায় তুমি সহজে চান্স পাবা, ঠিক আছে? আবার ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন্সগুলোতে ভালো মার্কস তুলতে পারবা। তো এই হচ্ছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 নিয়ে কোয়েশ্চেন নিয়ে কথা। তাহলে 17-18 পরে হচ্ছে 18-19 এই কোয়েশ্চেনে আসি, মানে হচ্ছে গত বছরের কোয়েশ্চেন, গত বছরের আগের বছরের কোয়েশ্চেন। তো 12 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে f of x equal to -1 বাই, বুঝে কোয়েশ্চেনটা, বাই 1 -1 / 1 - x, ওকে। এই যে কোয়েশ্চেনটা আছে, এত এর রেঞ্জ কত সেটা তোমাকে বের করতে বলছে। আমি এটা কিন্তু কত সালে আসছে, এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19, ওকে। একেবারে লেটেস্ট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন তোমাকে জন্য শিখে রাখতে হবে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে অপশন নম্বর এতে বলা আছে রিয়েল নাম্বার বাদ হচ্ছে 1। আচ্ছা অপশন নম্বর বিতে বলা আছে রিয়েল নাম্বার বাদ 0, সিতে বলা আছে রিয়েল নাম্বার বাদ 0,1, আর ডিতে বলা আছে, ওকে, আর ডিতে বলা আছে -∞, 0। আচ্ছা তো এখন কথা হচ্ছে এই যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট অপশন এইটা তোমাকে চুজ করতে হবে, ওকে। আমাকে একটু কমেন্টে জানাও, অনেকক্ষণ ধরে কমেন্ট দেখতেছি না, নিচ্ছিও না, তো কমেন্টে আমাকে একটু জানাও যে হচ্ছে এইটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে? তো একটু কমেন্ট আমি দেখি, কমেন্টে আমাকে একটু জানাও যে এটার কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে কথাটা? আর হচ্ছে ওকে, এটার কারেক্ট অ্যান্সার কত হবে সেটা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু দেখি কার অ্যান্সারটা কারেক্ট আসে। অনেকক্ষণ ধরে কমেন্ট নিচ্ছি না, তাই না? কমেন্টগুলো একটু দেখি, ওকে। আর যারা পারতেছো না তারা কাজ করো, তারা হচ্ছে লাইভ ক্লাসটা তোমার ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার কমপ্লিট করো, শেয়ার দিয়ে ফেলো। তোমাদের একটা কাজ হইলো
আর আমি হচ্ছে একটা কাজ করি, আর ওরা যারা করতেছে তারা একটা কাজ করবে, তাই না? তুমি বসে থেকে শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। ওকে, তো সেক্ষেত্রে একটু কমেন্টে জানাও, আমি এটা সলভ করে দিচ্ছি। ওকে, অপশন নাম্বার ডি। আচ্ছা, তারপর নীলুফার জাহান অ্যান্সার দিয়েছে অপশন নাম্বার ডি। এরপর হচ্ছে বাকিরা। আচ্ছা, বাকিরা একটু অপশনটা, ওকে, প্রীতু দত্তা অপশন নাম্বার ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এটার কিন্তু আমাদের রেঞ্জ বের করতে হবে। এই কোশ্চেনে কিন্তু আমরা রেঞ্জ বের করব, ঠিক আছে? এই ফাংশনের রেঞ্জ কত সেটা নিয়ে মেনলি আলোচনা করতে বলা আছে। তো এক্ষেত্রে ব্যাখ্যাটা এবার দেখো, শুনো কথাটা, ব্যাখ্যাটা দেখো, খুব চমৎকার ব্যাখ্যা। অপশনগুলো দেখো, অপশনগুলোর কন্ডিশনে এটা হচ্ছে রিয়েল নাম্বার বাদ 1। আচ্ছা, রিয়েল নাম্বার থেকে 1 বাদ। এখানে বলছে রিয়েল নাম্বার থেকে বাদ 0, মানে বাস্তব সংখ্যা সেট কিন্তু 0 নাই। এখানে হচ্ছে রিয়েল নাম্বার থেকে 0 এবং 1 নাই। আর এটা যেটা অপশন বলা আছে সেটা হচ্ছে কি, যে 0 থেকে -ইনফিনিটি, 0 থেকে -ইনফিনিটি, ঠিক আছে? তো এই যে 0 কন্ডিশনে 0 কিন্তু নাই, তো 0 নাই, এই পয়েন্ট থেকে এই পাশের ভ্যালুগুলা এটা ইন্ডিকেট করতেছে। তো এখানে এবার একটু বুঝো, তাইলে কথাগুলো বুঝো। এই যে কোশ্চেন্সটা লেখা আছে, এই কোশ্চেনে দেখো একেবারে বুঝার একটা কোশ্চেন। রেগুলার নিয়ম করে তুমি অঙ্কটা সলভ করতে পারবা না, আটকে যাবা। তো নিয়ম কোশ্চেনটা বুঝো, যে এখানে দেখো এই যে 1 - x, বুঝো কথাটা, 1 - x, x এর মান তো তোমার এখানে 1 বসানো যাবে না, বুঝতে পারতেছো? 1 বসালে সামথিং বাই 0 অসংজ্ঞায়িত হয়ে যাবে। এটা তো ডোমেনের কন্ডিশন, x এর মান 1 বসানো যাবে না, এটা রেঞ্জের কন্ডিশন না। তো রেঞ্জের কন্ডিশন বোঝার জন্য দেখো এই 1 - x, এইটার তো তুমি একটা বাস্তব মানে তুমি পাবা। তো এই কন্ডিশনে যেহেতু মডুলাস আছে, তাইলে বলো নিচের রাশিটার ভ্যালু সব সময় মডুলাসের কারণে প্লাস আসবে কিনা? অবশ্যই প্লাস আসবে। প্লাস আসার পর সেই প্লাসের ভ্যালুর সাথে যখন মাইনাস চিহ্ন গুণ হয়ে যাবে, টোটাল ভ্যালুটা কিসে কনভার্ট হয়ে যাবে? মাইনাসের সাইডে কনভার্ট হয়ে যাবে। শূন্য তো আসতে পারবে না, টোটাল ভ্যালুটা তখন মাইনাসের সাইডে কনভার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে এই কোয়েশ্চেন নিয়ে কথা, এই কন্ডিশন নিয়ে কথা, যে এখানে আসলে কি পাওয়া যাবে না, কোনোভাবেই পজিটিভ ভ্যালু পাওয়া যাবে না। অ্যান্সারটা আসতেছে কত? নেগেটিভ ভ্যালু। আর সেই নেগেটিভ ভ্যালু ডিফাইন করতেছে অপশন নম্বর ডি। এবং এই প্যাটার্নের ফাংশনের ক্ষেত্রে ওই ফাংশনের ভ্যালু কখনোই 0 হইতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু একটা বেসিক, যে এই প্যাটার্নের ফাংশনের ক্ষেত্রে রেজাল্ট কখনোই 0 হবে না। তুমি দেখো, একটু ট্রাই করে দেখো যে f(x) এর ভ্যালু এখানে 0 আসে কিনা। জিন্দেগিতে পারবো না, যদি পারো আমাকে বলবা, নেক্সট নোবেল প্রাইজ তোমার জন্য বরাদ্দ আছে, ঠিক আছে কথাটা? আচ্ছা, ওকে। তো তাইলে এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-এর কথা। তো আমরা কিন্তু পরপর অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতেছি, আমি এরপরে কোয়েশ্চেন যাচ্ছি, ঠিক আছে? এরপরে কোয়েশ্চেনে যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা কোয়েশ্চেন, ভর্তি পরীক্ষা যেটা আসছে। ওকে, তো এটা কোয়েশ্চেন যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের একটা শর্টকাট একটু বলে রাখি, যে f(x) = ax + b / cx + d হলে, ওকে, ডি হলে এই যে একটা ফাংশন লিখলাম f(x), এটার ইনভার্স ফাংশনের যে শর্টকাটটা আছে f(−x), এটা অনেকেই জানো, আমি একাডেমিক ব্যাচে পড়াইছিলাম। ওকে, তো এই ক্ষেত্রে কি হবে? a এবং d জায়গা চেঞ্জ করবে, dx + a, আর বি এবং সি আগের জায়গায় থাকবে, শুধু চিহ্ন উল্টে যাবে। তো এইভাবে হচ্ছে ইনভার্স ফাংশন শর্টকাটে বের করে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনভার্স ফাংশনের শর্টকাট টেকনিক, ঠিক আছে? শর্টকাট টেকনিক। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের শর্টকাট টেকনিক, যে হচ্ছে কি বেসিক ফাংশন থেকে যে ভগ্নাংশ ফাংশনের কন্ডিশনে ইনভার্স কেমনে বের করে, সেই সিস্টেমটা হচ্ছে এটা। আচ্ছা, ওকে, তো অনেকক্ষণ হয়ে গেছে, আমি অল্প কতক্ষণের মধ্যে শেষ করতেছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 একটা কোয়েশ্চেন। আচ্ছা, এই শর্টকাটের আন্ডারে আমি হচ্ছে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করাইতে চাই। কোয়েশ্চেনটা আছে অলরেডি, এটা দিবার আসছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে ধরো যে 13 নম্বর কোয়েশ্চেন, f(x) = x - 3 / 2x + 1, যেখানে বলা আছে x does not equal to -½ হলে f ইনভার্স -2 সমান কত? ওকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13-তে আসছিল, আবার হচ্ছে 8-9-তে আসছিল। ওকে, রিপিট হয়েছিল 2বার, সো এই জন্য এটা একটা আমরা করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি এবার তাহলে শর্টকাট দিয়ে করে ফেলি, তাই না? শর্টকাট জানা থাকলে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। তাহলে f ইনভার্স x
এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কী হবে, এই যে 1 1 জায়গায় চেঞ্জ করবে, মানে সেমই থাকতেছে, আর -3টা +3 হয়ে যাবে, +2x-টা -2x হয়ে যাবে, হয়ে গেল না? তাহলে সুতরাং এফ ইনভার্স -2 ইকুয়াল টু এক্সের পরিবর্তে এবার -2 বসাও, এক্সের পরিবর্তে -2 বসাও, এক্সের পরিবর্তে -2 বসালে মাইনাস প্লাস হয়ে যাবে 4 + 1, তাহলে এখানে 1/5, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো এই দেখো শর্টকাট টেকনিক একটা শিখলাম, সেটার আন্ডারে একটা ম্যাথ করে ফেললাম, তাই না? এবং এটা অলরেডি 2বার ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে। এই প্যাটার্নের ইনভার্স ফাংশন নির্ণয় কোশ্চেন কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জন্য কী করতে হবে, বোর্ড পরীক্ষার জন্য যেহেতু ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে শিখে ফেলতে হবে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তো আজকে হচ্ছে তাহলে আমরা এই কোশ্চেন্সের পরে এবার আমরা পরে আরেকটা কোশ্চেনে যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টে পরে আরেকটা কোশ্চেনে যাচ্ছি। ওকে, তো পরের কোশ্চেনটা হচ্ছে এটা, এবং এই কোশ্চেনটা দিয়ে আজকের লেকচার আমরা শেষ করব ইনশাল্লাহ। এন্ড আমাদের পরবর্তী লেকচারে হচ্ছে আমরা কি করব, এই যে ফাংশনের পর সেকেন্ড লাইফটা নিব পরবর্তী লেকচারে, তো সেটা তোমরা দেখতে পারবা। আর এখানে আমি আবার একটু কথাই যে আমি কোশ্চেনটা লিখতে বলি, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি যে আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার কোর্সগুলো সেটা হচ্ছে পেইড গ্রুপে হচ্ছে আমাদের সামনের সপ্তাহ থেকে ক্লাস স্টার্ট হবে, পেইড গ্রুপে সামনের সপ্তাহ থেকে ক্লাস স্টার্ট হবে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। তো যারা যারা সেকেন্ড ইয়ারে বোর্ড পরীক্ষা দিবা এবার ক্লাস করতে চাচ্ছ, তারা কি করবা, তারা হচ্ছে এফ ইনভার্স 2 ইকুয়াল টু কত, যে বোর্ড পরীক্ষার জন্য এই যে কি বলে পেইড গ্রুপে ক্লাসটা কিভাবে নিব, কোন সিস্টেমে নিব, বা হচ্ছে কিভাবে তুমি করতে পারবা প্রাইভেট গ্রুপটাতে, নতুন একটা গ্রুপে তুমি করতে পারবা, করানো হবে। আমরা একদম রুটিন মাফিক যেভাবে ভর্তি পরীক্ষায় ক্লাস নিই, যে সিস্টেমে, সেই সিস্টেমে লেকচার সেটা তোমাকে দেওয়া হবে। ওকে, তো যেভাবে ক্লাস নিব এটা জানার জন্য কি করবা, আমাকে একটু ইনবক্সে জানাবা, আমি প্রসেসটা বলে দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে। আর যারা এবার নিউ ফার্স্ট ইয়ার আছো, বোর্ড পরীক্ষা তোমাদের যাদের ছোটো ভাই বোন এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, বা কাজিন যারা আছে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তাদের জন্য কি আছে, আমাদের নিউ ফার্স্ট ইয়ারের একটা ব্যাচ স্টার্ট হয়ে গেছে, গতকালকে একটা ক্লাস ছিল, ওদেরও ক্লাসগুলো চলতেছে। সো তাদের যদি কোনো মানে হেল্প করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কী করবা, তাদেরকে একটু ইনফরমেশনটা দিয়ে দিবা যে হচ্ছে নিউ ফার্স্ট ইয়ারের জন্য আমরা এখানে ম্যাথ ক্লাস নিচ্ছি, নিউ ফার্স্ট ইয়ার, তারপর হচ্ছে এবার যারা সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য আমাদের পেইড ভার্সনে ক্লাস যাচ্ছে। ওকে, একদম রুটিন মাফিক সপ্তাহে 3 দিন করে মিনিমাম ক্লাস যাচ্ছে। তো সেটার জন্য কি করতে হবে, তাদেরকে একটু ইনফর্ম করে দিবা, এটা তোমার একটা লাইবিলিটির মধ্যে পড়তেছে, ইনফর্ম করবা যেন তারা বেনিফিটেড হয়, ক্লাসগুলো করার সুযোগ পায়। আচ্ছা, ওকে, তো এবার দেখো এই কোশ্চেনে আসি, এফ অফ এক্স ইকুয়াল টু এত হল, এটার ভ্যালু কত সেটা আমরা বের করবো। তো এফ ইনভার্স 2 এর ভ্যালু যদি বের করতে যাচ্ছি, তাহলে দেখো এটা কিন্তু আমরা রেগুলার নিয়মেই আমি করব। ওকে, বেশি যাই ঝামেলা করবো না এফ ইনভার্স 2 বের করার জন্য। তো সেটার জন্য দেখো আমি বলি কীভাবে করব, যে এই যে হ্যাঁ ধরি, কৌশলটাতে আসি, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, বুঝো, সুতরাং এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, বুঝো। তাহলে এখানে এরপর পরিবর্তে এক্সের পরিবর্তে ওয়াই লিখতে পারতেছি, √x-1, তারপর লাইনে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x-1, তাহলে এক্স ইকুয়াল টু লেখা যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1, তাই না? লেখা যাচ্ছে না? তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায়, এফ ইনভার্স ওয়াই, তাই না? এক্স ইকুয়াল টু হচ্ছে লেখা যাচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1। ওয়াই এর পরিবর্তে কত লেখা লাগবে, এফ ইনভার্স 2 তুমি বের করবা, তার জন্য ওয়াই এর পরিবর্তে 2 লিখবা, তাই না? যে এফ ইনভার্স 2 ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 5, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট লাইভে কিন্তু আমরা আরও অনেকগুলো অ্যাট্রাকটিভ কোশ্চেন করবো, যেগুলো আজকের লাইভের মধ্যে আমরা সময়ের অভাবে দেখাইতে পারতেছি না, দেখাই নাই। নেক্সট লাইভ হচ্ছে আমাদের এই কোশ্চেন যেগুলো অনেক বেশি পরিমাণে ভুল হয়, তুমি জানো পারবা কিন্তু আটকে যাবা, এমসিকিউর অপশন নিয়ে সমস্যা হবে, এই যে প্রবলেমগুলো অ্যারাইজ করবে, এগুলোর সমাধানের জন্য আমরা নেক্সট লাইভে এটা নিয়ে আলোচনা করবো। আজকে হচ্ছে আমাদের কি ছিল, এই যে বুধবার ছিল, তাই না? আজকে বুধবার না, হ্যাঁ আজকে হচ্ছে বুধবার, তো কালকে বৃহস্পতিবার, কালকে নিব না, কালকে আমাদের সেকেন্ড ইয়ারের গ্রুপে ক্লাস, কালকে ফ্রি নাই, বৃহস্পতিবার শুক্রবার অফ রাখবো, শনিবার আচ্ছা তোমাদের শুক্রবার ক্লাস নিব, ঠিক আছে? শুক্রবার হচ্ছে এরকম সন্ধ্যা 7:40 হচ্ছে আমাদের ফাংশনের ভার্সিটি ম্যাথের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো এর মধ্যে যে কাজটা করবা এটা হচ্ছে ওই ক্লাসটা হয়তো পেইড গ্রুপে হইতে পারে বা ফ্রি গ্রুপে হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য এর মধ্যে হচ্ছে যারা যারা ক্লাসটা এটা বুঝতে পারছো অ্যান্ড বুঝতে পারতেছো যে এখন অ্যাডমিশনের ক্লাস শুরু না করে কোনো বিকল্প নাই। কেন বিকল্প নাই? তোমার পড়ার গতি অনেক কমে গেছে, আর অ্যাডমিশনের যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে আমি লেকচার শিটও দিয়ে দিব, এমসিকিউ প্র্যাকটিসের জন্য, রিটেন পরীক্ষা কোশ্চেন প্র্যাকটিসের জন্য, ভার্সিটির ব্যাচ আলাদা, ইঞ্জিনিয়ারিং ব্যাচ আলাদা। তো যেহেতু এটার কোনো বিকল্প নাই, বাসায় একটু ইনফর্ম করে দ্রুত ভর্তি কেমনে হবো বা প্রাইভেট গ্রুপে কিভাবে ক্লাস করব সিস্টেমটা আমাকে একটু ইনবক্স করে জেনে নিব, ঠিক আছে, আমার থেকে। ওকে, তো এই হচ্ছে কথা, এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবা যেন হচ্ছে আমি সুস্থ থেকে তোমাদেরকে এই সার্ভিসগুলো, লেকচারগুলো প্রোভাইড করতে পারি। ওকে, আর
হচ্ছে কোনো সমস্যা ফেস করলে একটু কমেন্টে বা হচ্ছে আমাকে ইনবক্সে জানাবা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং একটাই, টাইম ওয়েস্ট করা যাবে না। এই টাইমের ভ্যালু অনেক বেশি। আর তোমাদের এখানে যে ঘটনা এবার ঘটবে সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি 60 দিনের মধ্যে পরীক্ষা রেজাল্ট দিয়ে, যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয় 60 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে তোমাদের কেন্দ্রীয় পদ্ধতিতে এবার ভর্তি পরীক্ষা নিয়ে নিবে। এটা অনেক বেশি জায়গা থেকে আমি শুনতেছি, বিভিন্ন উচ্চ মহল থেকে। কেন কেন্দ্রীয় পদ্ধতি নিবে? তার কারণ হচ্ছে এই করোনার জন্য গভর্নমেন্ট কি করবে না বলো, তোমরা এত এত জায়গায় গিয়ে ঘুরে ঘুরে ক্লাস মানে পরীক্ষা দিবা, এই যে একটা ভোগান্তি বা হচ্ছে এই যে যে যাতায়াত, এটার জন্য যে সমস্যাটা হবে, এই সমস্যাটা না হয় তার জন্য গভর্নমেন্ট কি করবে, এবার সবগুলো ভার্সিটিকে মোটামুটি ফোর্স করেই এরকম বা সিস্টেমেটিক ওয়েতে ফেলে দিয়েই এরকম কি করবে, কেন্দ্রীয় পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে নিবে। তার মানে হচ্ছে এই যে 3 মাস, এই 3 মাস অপচয় করছো, তো এরপরে যে টাইমটা আসবে ওই টাইমে তুমি ভালো করতে পারবা না। এবং তোমার সাথে অনেক স্টুডেন্ট দেখবা আমার প্রাইভেট ব্যাচে অলরেডি অ্যাডমিট হয়ে গেছে, অ্যাডমিশনের ব্যাচে নতুন স্টুডেন্ট অ্যাডমিট হচ্ছে। সো তুমি যদি না করো, দিস মিনস যে তুমি তোমাকে পিছায়া দিলা, তোমার নিজের পিছানোর লায়াবিলিটি তোমাকেই নিতে হবে। এত বছর কষ্ট করে পড়াশোনা করছো, সেইটার যে পরিশ্রমের রেজাল্টটা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসতো, সেখান থেকে তুমি নিজেকে নিজে দূরে সরাই দিলা। এই জন্য এই পর্যায়ে এসে, এই লাস্ট লেভেলে এসে কোনোভাবেই এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না, এমন কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না যেটার জন্য তোমাকে পস্তাইতে হবে, ঠিক আছে? আর আমরা তো সিনিয়রলি আমরা ক্লাস নিচ্ছি, আমরা জানি যে কি ভুল কি কারেক্ট, তোমার জন্য যেটা বেস্ট হবে সেটাই আমরা করতেছি, আমি করতেছি, সেভাবেই ক্লাসগুলো নিচ্ছি। ইভেন ইনশাআল্লাহ সামনে নিব। তার জন্য যেভাবে আমরা গাইডলাইন দিই সেটা ফলো করো, যে কথাগুলো বলি এগুলো শুনো, মানো। দেখবা যখন ভার্সিটিতে চান্স পেয়ে যাবো তখন আমার কথাও মনে করবে যে না ভাই, আপনার জন্য উপকার হয়েছিল অনেক, ঠিক আছে? এটা 100% শিওর, প্রত্যেকবারই হয়। ওকে, তো সেই জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর কিছু বলতেছি না। নেক্সট লাইভ আমাদের শুক্রবার হবে, সেম টাইম 7:40। সবাই রেডি থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।